আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর 2020। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি মোহাম্মদ সাদিক হোসেন। প্রিয় দর্শক, আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে পরিচালিত হচ্ছি সে কাতারে আপনারাও আসবেন। আর না হলে যে স্লোগান একসময় দিয়েছিলেন বাংলা হবে আফগান, সেই আফগানিস্তানে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে তাপস এ বক্তব্য দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে মৌলবাদীদের বাধা প্রদান ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে এই অপশক্তির আক্রমণ আজ নতুন না। 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যা করার মাধ্যমে তারা মনে করেছিল যে বাংলার বুক থেকে বঙ্গবন্ধু নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু তা হয়নি। কারণ বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু। তারা মনে করেছে তারা বিজয়ী হয়েছে। আমরা আইনজীবী অঙ্গন যখনই সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, যখনই গণতন্ত্রকে আক্রমণ করা হয়েছে, যখনই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে, আমরা তার ঢাকার জবাব সবসময় দিয়েছি। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাবুনগরী আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সেই 5ই মের কথা। ভুলে গেছেন? মনে করেছিলেন শাপলা চত্বর দখল করলেই বাংলাদেশ দখল হয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা যতদিন জীবিত আছি এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবে না, কোনো অপশক্তি দখল করতে পারবে না। সমাবেশে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল বাসেত মজুমদার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দিয়ে বিতর্কের মুখে থাকা বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আকস্মিকভাবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় গিয়ে বৈঠক করেছেন। চলমান পরিস্থিতিতে কর্মপন্থা নির্ধারণের জন্যই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মামুনুল হকের ঘনিষ্ঠ একজন। চট্টগ্রামে যাকে প্রবেশ করতে না দিতে মাত্র 12 দিন আগেও রাজপথ তীব্র উত্তাল ছিল, সে মামুনুল হক বুধবার বিকালে হাটহাজারী মাদ্রাসায় যান। সফরকালে তিনি হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারতের পাশাপাশি সংগঠনের নতুন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মাদ্রাসার শুরা কমিটির সদস্য মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়ার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তাদের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী বক্তব্যের জেরে দায়ের হওয়া মামলার বিষয়ে আলোচনা করতে তিনি ঢাকা থেকে হাটহাজারী যান। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি বলেন, মাওলানা মামুনুল হক বিকালে হাটহাজারী মাদ্রাসায় এসেছিলেন। তিনি আল্লামা শাহ আহমদ শফি হুজুরের কবর জিয়ারত এবং হেফাজতের বর্তমান আমিরসহ অন্য হুজুরদের সঙ্গে সাক্ষাৎ করে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এরপর বিকেল 5টার দিকে তিনি নিজ গাড়িতে করে ঢাকায় ফিরে যান। তবে বিশ্বস্ত একটি সূত্র জানায় ভাস্কর্য নির্মাণে সরকার অনড় অবস্থানে থাকলে হেফাজত কী কর্মসূচিতে যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় নিজেদের ভবিষ্যৎ বেশ কটি কর্মপন্থারও খসড়া তৈরি করা হয়। তবে এ বিষয়ে এখনই অন্য নেতাদের জানাতে চান না শীর্ষ নেতারা। গত 13 নভেম্বর রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শানে রিসালাত কনফারেন্সে মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন। এদিকে গত 7 ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমনাই পীর সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। আদালত মামলা দুটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
হেফাজতে ইসলামের বিরুদ্ধে 7 বছরের পুরনো মামলা নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এতদিন এসব মামলা নিয়ে পুলিশের আগ্রহ না থাকলেও এখন দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে চায় সংস্থাটি। সম্প্রতি সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার তাগাদা দিয়েছেন। রাজধানীসহ বিভিন্ন জায়গায় 2013 সালের মে মাসে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী তাণ্ডব চালায়। এসব ঘটনায় ঢাকাসহ 7 জেলায় মোট 83টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে 3,416 জনের নামে এবং 84,796 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। আসামিদের মধ্যে হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্য জোট, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, নেজামে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নাম আছে। এইসব মামলার মধ্যে শুধু বাগেরহাটে দায়ের হওয়া মামলাটি নিষ্পত্তি হয়েছে। স্থবির অবস্থায় রয়েছে 62টি মামলা। পুলিশ সদর দফতর সূত্র জানায়, 83টি মামলার মধ্যে 15টি মামলায় 2014 সালে হেফাজতে ইসলাম, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। 15টি মামলার মধ্যে ঢাকার কলাবাগান থানায় 2টি, রমনায় 1টি, শেরেবাংলানগর থানায় 1টি, বাগেরহাটে 6টি, নারায়ণগঞ্জে 5টি দায়ের করা হয়। ঢাকা মহানগর পুলিশ জানায়, রাজধানীতে করা 53টি মামলার মধ্যে 4টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি 49টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় প্রায় 300 নেতার নামসহ অন্তত 40,000 লোককে আসামি করা হয়। মামলাগুলোর বেশিরভাগই তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার বলেন, শুধু হেফাজতের মামলা নয়, যে কোনো মামলার তদন্তের গতি যে কোনো সময় বাড়তে পারে। আমরা হেফাজতের মামলার তদন্ত করছি, তদন্তের স্বার্থে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না। হেফাজতে ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন গণমাধ্যমকে বলেন, এখন এক শ্রেণীর লোক সরকারকে প্রভাবিত করছে। তারা চাচ্ছেন দেশের ওলামাদের সঙ্গে সরকারের সংঘাত হোক। আমরা মনে করি মুখোমুখি অবস্থানে নেওয়ার জন্য ওই গ্রুপটা কাজ করছে। এটার অংশ হিসেবে পুরনো মামলাগুলো নতুন করে সামনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের এই নেতা আরও বলেন, 2013 সালে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এখন যারা বিভিন্নভাবে ভাস্কর্যের বিষয়টি সামনে আনছে, তারাই মূলত এই তৃতীয় পক্ষ। আমরা মনে করি এই গ্রুপের কিছু মানুষ সরকারের ভেতরেও রয়েছে। এখন তারা চেষ্টা করছেন আমাদের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে ফায়দা হাসিল করতে। কিন্তু আমাদের ওলামা একরামদের সিদ্ধান্ত হলো, আমরা কোনো সংঘাতে জড়াবো না। রংপুর নগরীর শালবন ইন্দিরা মোড়ে বেগম রোকেয়ার ভাস্কর্য আলোকবর্তিকার উন্মোচন করা হয়েছে। তবে কোনো জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়নি এবং উপস্থিত ছিলেন না কোনো জনপ্রতিনিধি। বুধবার বেলা 11টায় বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবসে ভাস্কর অনিক রেজার হাতেই লাল কাপড়ে মোড়ানো রোকেয়ার ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। একটি সূত্র জানায়, স্থানীয় একটি মাদ্রাসার পক্ষ থেকে ওই ভাস্কর্যটি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে উদ্বোধনের জন্য নিষেধ করা হয়। সে কারণে সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত হননি। অবশেষে ভাস্কর অনিক রেজা নিজেই এর উদ্বোধন করেন। তবে এ বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিছুটা দায়সারাভাবে ছোট পরিসরে ভাস্কর্য উন্মোচনের আয়োজনে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তির দেখা না মিললেও ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও স্থানীয় সংস্কৃতিকর্মী ও কবি সাহিত্যিকরা। রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে রোকেয়ার ভাস্কর্য নির্মিত হলেও ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে তাদের কোনো কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে দেখা যায়নি। এ নিয়ে অনুষ্ঠানে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন অতিথিরা। উন্মোচিত পাথর কংক্রিটের ভেতর থেকে বের হয়ে আসা আলোকিত রোকেয়ার এ ভাস্কর্যের নামকরণ আলোকবর্তিকা। রংপুর সিটি কর্পোরেশনের 15 লাখ টাকা অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণ হয়েছে। এর উচ্চতা মাটি থেকে 20 ফিট। রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বিগত সিটি মেয়র প্রয়াত শরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে বেগম রোকেয়ার ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন হয়েছিল। এরপর ধীর গতিতে চলা নির্মাণ কাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। মাটি থেকে শুধু উঁচু বেদি তৈরির পরে কয়েকটি ইটের পিলার ছাড়া তখন আর কিছুই ছিল না। অযত্ন অবহেলায় পড়ে থাকা বেদিটি ভরেছিল ধুলোবালি আর বিভিন্ন ফেস্টুন পোস্টারে। অবশেষে বছর 3 বন্ধ থাকার পর আবারও শুরু হয় নির্মাণ কাজ। সেই নির্মাণ কাজের সমাপ্তি শেষে বুধবার বেলা 11টায় বেগম রোকেয়া দিবসেই উন্মুক্ত করা হয় ভাস্কর্য আলোকবর্তিকা। দর্শক, নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরে। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার LED, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান।
দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যার সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। পাকিস্তানে আবারও সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কা, এজন্য সে দেশের সেনাবাহিনীতে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি, ভারতে কৃষক বিক্ষোভ থেকে জনগণের নজর ঘুরিয়ে দিতে নরেন্দ্র মোদী প্রশাসন পাকিস্তানকে আক্রমণ চালাতে পারে। যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক কিংবা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সেনার আক্রমণের শঙ্কা রয়েছে। এই আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনীকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের সেনাবাহিনী কিংবা সরকারি কেউই এ ব্যাপারে মুখ না খুললেও সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে ওই খবর প্রকাশ করা হয়েছে। জি নিউজের একটি খবরে বলা হয়েছে, ভেতর ও বাইরের চাপের মধ্যে পড়ে ভারত সরকার এই আক্রমণের পরিকল্পনা করছে। ডোকলাম ও লাদাখের ফলাফলের পর এখন পরিস্থিতি থেকে নজর ঘোরাতে ফের সীমান্তের শান্তি নষ্ট করতে চাইছে নয়াদিল্লি। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখায় হামলা করার পরিকল্পনা করছে ভারত। হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। ভারতে এই মুহূর্তে কৃষকদের বিক্ষোভ চলছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে নরেন্দ্র মোদী প্রশাসন। জিও নিউজ বলেছে, 2016 সালে কোনো প্রমাণ ছাড়াই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করার দাবি করেছিল ভারত। 2019 সালে পাকিস্তানের বিরুদ্ধে এমনই পদক্ষেপ চেয়েছিল নয়াদিল্লি, কিন্তু তা ব্যর্থ হয়। কট্টর ইসলাম পন্থার বিরুদ্ধে নতুন একটি আইন পাশ করতে সক্ষম হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশটির একটি সাময়িকীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশের পরিপ্রেক্ষিতে কয়েক দফা হামলার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আইন পাশে ফ্রান্সের মুসলমান সম্প্রদায়কে অমর্যাদাকর অবস্থায় ফেলে দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ইউরোপের সবচেয়ে বেশি সংখ্যক মুসলমানের বসবাস দেশটিতে। আইনটির মূল শিরোনাম দেওয়া হয়েছে বিচ্ছিন্নতাবাদী বিরোধী বিল। সমাজের মূলধারা থেকে ইসলামের চরমপন্থাকে বিচ্ছিন্ন করতে এই পরিভাষা ব্যবহার করেছিলেন ম্যাক্রো, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এখন বলা হচ্ছে, ধর্মনিরপেক্ষতাবাদ ও বাক স্বাধীনতা সহ প্রজাতন্ত্রের মূল্যবোধ জোরদার করতে এটি একটি খসড়া আইন। বুধবার এই বিলের পক্ষে সাফাই গাইতে গিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জ ক্যাস্টেক্স বলেন, এই আইনে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে না, কিন্তু এটি দিয়ে ইসলামী চরমপন্থার মতো ঘৃণ্য মতাদর্শকে মোকাবেলা করা হবে। ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্তি, সুরক্ষা ও স্বাধীনতার জন্য এই আইনের প্রস্তাব বলে তিনি বর্ণনা করেন। ফ্রান্সে 40 লাখের মতো মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার 4%। উত্তর ও পশ্চিম আফ্রিকায় মুসলিম প্রধান সাবেক ফরাসি উপনিবেশ থেকে তারা এখানে এসেছেন। দেশটিতে ব্যাপক মুসলিম বিদ্বেষ রয়েছে। ইসলামকে তারা ফরাসি মূল্যবোধের বিপরীতী আদর্শ বলে মনে করে। এর আগে বোরকা নিষিদ্ধের 6 বছর পর 2004 সালে ফ্রান্সের স্কুলে হিজাব পরাও বন্ধ ঘোষণা করা হয়। দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের বেশ কয়েকটি সৈকতে বুরকিনি পরা মুসলমান নারীদের নিষিদ্ধ করা হয়েছে। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।